আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরানের শীর্ষ নেতারা এই মুহূর্তে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য হলো, আমাদের অবস্থান উপরে রয়েছে, আমরা যুদ্ধ জয় করে নিয়েছি, তাই এখন আমাদের সমঝোতা বা ডিল করা উচিত নয়। এই বক্তব্যের পর আমাদের মাথা ঘুরে গিয়েছিল যে এই ভাই সাহেব কি কথা বলছেন। এরপর ইরানে আপনাদের অত্যন্ত পছন্দের একজন শীর্ষ নেতা, যাকে আমরা সবাই পছন্দ করি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একটি সুন্দর কথা বলেছেন। রিপোর্ট প্রকাশিত হয়ে গেছে। রিপোর্টটি হলো, এই ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, আমাদের সামরিক শক্তি বা সৈন্যের শক্তি যতই বেশি হোক না কেন, যদি আমাদের দেশের মানুষ ক্ষুধার্ত থাকে এবং আমাদের এখানে অর্থের লেনদেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জাতীয় উৎপাদন সম্ভব না হয়, তবে আমরা টিকতে পারবো না। আমরা টিকতে পারবো না। যুদ্ধে লড়াকু হিসেবে আমরা শান্তির গুরুত্ব সেই মানুষগুলোর চেয়ে অনেক বেশি বুঝি, যারা শুধু এই নিয়ে কথা বলে। যে ব্যক্তি লড়াই করেছে সেই একমাত্র শান্তির আসল মূল্য জানে। তিনি কথাটি ঠিকই বলেছেন, তবে তার এই কথাই এখন ভয় স্পষ্ট হয়ে উঠেছে যে আমেরিকা এবং পুরো বিশ্ব মিলে ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে, তাতে ইরান ভীত হয়ে পড়েছে। ভয়ে সে যে ব্যাকফুটে চলে গেছে, বিষয়টি এমন নয়। এই নেতারা যাই বলুন না কেন, তাতে বিশেষ কোনো ফারাক পড়ে না, কারণ শেষ পর্যন্ত আইআরজিসির সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং আইআরজিসির চূড়ান্ত সিদ্ধান্ত মুজতবা খামেনি নেবেন। এখন এই শীর্ষ কর্মকর্তাদের মানসিকতা ভিন্ন হতে পারে, কিন্তু খামেনি কি চান, মুজতবা খামেনির সিদ্ধান্ত কি হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর নিষেধাজ্ঞা জারির পর থেকেই সঙ্গে সঙ্গে ইরানের হাত পা যেন কেটে গেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইরান এখন চীনের ক্রেতাদের কাছে নিজেদের তেল অফার করতে পারছে না। তেল অফার করার কথা তো দূরে থাক, যখন সামনে থেকে ক্রেতারাই সরে দাঁড়িয়েছে, তখন একা ইরান আর কি বা বিক্রি করতে পারবে। ইরান জানিয়েছে যে আজকের দিনেও অনেক সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সীমান্ত পার হয়ে দেশের ভেতরে অস্ত্রসহ প্রবেশ করার চেষ্টা করছিল, তাই আমরা বহু সন্ত্রাসীকে হত্যা করেছি, অনেকে গ্রেফতার করা হয়েছে। ইতিহাসের এই প্রথমবার ইরান কোনো স্প্যানিশ কোম্পানিকে খনির লাইসেন্স দিয়েছে। এবার পুরো জীবনের ইতিহাসে প্রথমবার ভাই স্পেনের একটি কোম্পানি ইরানে আসবে এবং মাইনিং করবে। এটি প্রথম কোনো বিদেশি কোম্পানি হবে যা ইরানে কাজ করবে। ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, আমরা সর্বতোভাবে সমুদ্রপথ রক্ষা করতে প্রস্তুত, কোনোভাবেই কোনো ধরনের অনুপ্রবেশ ঘটতে দেব না, আমরা সতর্ক ও সাবধান আছি। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, ততক্ষণে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফ্রান্সে পৌঁছে গেছেন। হ্যাঁ, তিনি ডিল ও চুক্তির জন্যই ফ্রান্সে পৌঁছেছেন। যখন থেকে তার এই বিশ্বাস জন্মেছে যে আমেরিকা তাকে আর বাঁচাতে পারবে না, তখন থেকে মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য আরব দেশগুলো আমেরিকার পাশাপাশি অন্যান্য মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করার প্রস্তুতি শুরু করেছে। এফবিআই সতর্কবার্তা জারি করেছে যে ইরানের পরিকল্পনা মুখে একরকম, কিন্তু কাজের বেলায় অন্যরকম। এফবিআই বলছে, ইরান সতর্কবার্তা দিলেও ইরান আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে। কথাটি সত্য নাকি মিথ্যা সেটি ভিন্ন বিষয়, তবে ইরানও বেশ তেজি স্বভাবের। আমরা আমেরিকা থেকে দুটি এয়ারক্রাফট রিফুয়েলিং জাহাজ পেয়েছি। এই দেখুন, ছবিগুলো চলে এসেছে। এটি আমেরিকা থেকে কেনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে এটি সেনাদের বহরে সরাসরি যুক্ত করা হয়েছে। এদিকে ইরান ওমানকে সঙ্গে নিয়ে হরমুজ প্রণালী নিয়ে কথা বলেছে। হরমুজ ছাড়াও এই অঞ্চলের অন্যান্য সমস্যাগুলো নিয়েও ওমানের সাথে আলোচনা করেছে ইরান। ইরানের এক শীর্ষ কর্মকর্তা একটি বড় তথ্য প্রকাশ করেছেন। যুদ্ধের সময় আরব দেশগুলোতে যে হামলাগুলো চালানো হয়েছিল, ডান দিকে বা বাঁ দিকে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি আরব এলাকায় যে সমস্ত হামলা হয়েছিল, সে হামলাগুলো আমরা চালাইনি। আমাদের কাছে রিপোর্ট ও প্রমাণ রয়েছে যে ওই হামলাগুলো আমেরিকা নিজেই করিয়েছিল, যাতে আরব দেশগুলোর সাথে আমাদের অর্থাৎ ইরানের সম্পর্ক খারাপ হয়ে যায়। আমেরিকার অন্যতম শীর্ষ সংবাদপত্র দ্য নিউ ইয়র্কের একটি প্রতিবেদনে দেখুন কি লেখা রয়েছে। 6 মাস ধরে যুদ্ধ চলছে। ডোনাল্ড ট্রাম্প আজও এই 6 মাস পরেও ইরানের কাছে পরাজিত, হেরে গেছেন। নিচে বিস্তারিত রিপোর্টে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন ছিল 2 সপ্তাহের মধ্যে আমরা ইরানকে ধ্বংস করে দেব, কিন্তু 6 মাস পার হয়ে গেছে। আমেরিকা সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকার ইরানের কাছে শোচনীয়ভাবে হেরে গেছে। আমেরিকার আরেকটি বিশাল সংবাদপত্র হলো দ্য ইন্টারসেপ্ট। এটি একটি খুব বড় ম্যাগাজিন। দেখুন এটিতে কি লিখেছে। মোসাদ ইরানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে মোসাদ তাদের কোনো প্রজেক্টেই কখনো ব্যর্থ হয় না, তারা ইরানে এমনভাবে ব্যর্থ হয়েছে যে অপারেশন ব্যর্থ হওয়ার পর মোসাদের শীর্ষ নেতাদের ও শীর্ষ কমান্ডারদের বরখাস্ত করা হয়েছে। গতকাল ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠী হুতি বলেছিল যে আমরা সৌদি আরবের আজতানের অয়েল রিফাইনারিতে হামলা চালিয়েছি, আর আজ আমি স্যাটেলাইট ইমেজের প্রমাণ নিয়ে চলে এসেছি। এটি সৌদি আরবের জাহাজের অয়েল রিফাইনারি, যার উপরে ক্ষতির চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অন্যদিকে ইয়েমেনের সরকার হুতিদের বিরুদ্ধে যে আব্রাহাম ট্যাঙ্ক ব্যবহার করছে, হুতিরা ড্রোন দিয়ে ঠিক সেই আব্রাহাম ট্যাঙ্কের উপরই হামলা চালিয়েছে। অবশেষে আইআরজিসি মুখ খুলেছে এবং বলেছে সৌদি আরব ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণ করতে পারবে না। ইয়েমেন সরকারের দাবি হলো, আমরা 24 ঘন্টার মধ্যে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে 81টি অপারেশন চালিয়েছি। এই ছবিটা দেখে নিন ভাই।
ইয়েমেনের যে সরকার হুতিদের বিরোধী, তারা তাদের একটি ড্রোন বাহিনী প্রদর্শন করেছে, যারা ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বিপজ্জনক অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল কি কখনো শুধরাবে? না, তারা কখনোই শুধরাতে পারে না। আমাদের সবারই এই বিষয়ে বিশ্বাস আছে। ইসরায়েল প্রতিদিনের মতো লেবাননের উপর আবারও বড় ধরনের হামলা চালিয়েছে। লেবাননের উপর হামলার দৃশ্য আপনাদের সামনে রয়েছে। غارة حربية هلا عم طايرة ফিলিস্তিন কর্তৃক ঘোষণা করেছে যে ফিলিস্তিনের হেরবন এলাকায় 18 বছরের কম বয়সী এক নাবালক শিশু ইসরায়েলি দখলদারদের ও স্যাটেলারদের হামলায় নিহত হয়েছে, শহীদ হয়েছে। জাতিসংঘ মানে ইউএন জানিয়েছে গাজার 90%-এরও বেশি মানুষের, গাজার শিশু ও সাধারণ মানুষের শীতের কোনো পোশাক নেই, মাথা গোঁজার আশ্রয় নেই এবং শীতকাল চলে এসেছে। এটি ওয়েস্ট ব্যাংক এবং ফিলিস্তিনের প্রধান এলাকাগুলোর অন্তর্ভুক্ত একটি অঞ্চল, যার নাম দেওয়া হয়েছে E1। এটি বুঝে নিন, যদি এখানে ইসরায়েল দখল কায়েম করে তবে ফিলিস্তিনিদের জন্য 1 ইঞ্চি জমিও অবশিষ্ট থাকবে না এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কখনোই গঠিত হতে পারবে না। তাই এই E1 এলাকায় ইসরায়েল দখলদারি বা সেটেলমেন্ট স্থাপনের ঘোষণা দিয়েছে, যার উপর ক্ষোভে ফেটে পড়েছিল 3টি পশ্চিমা দেশ, আমেরিকা, জার্মানি ও ফ্রান্স। তারা নিন্দা জানিয়ে বলেছিল যে ইসরায়েল যদি এই কাজ করে তবে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরপর অমুসলিমরা কথা বলার পর এই আরব শাসকরা মুখ খুলেছে এবং বলেছে যে না, আমরা এর তীব্র নিন্দা জানাই। ইসরায়েলের এমন কাজ করা কখনোই উচিত নয়, করা উচিত নয়। আরবদের এই হলো বর্তমান পরিস্থিতি। তা সত্ত্বেও সাধারণ মুসলমানদের চোখে এই আরব শাসকরা এখনো কত যে কি। আসলে এমন কিছু নয় ভাই, আমাদের মাথায় এটাই গেঁথে আছে, অন্ধের মতো তাদের কাছে প্রচুর টাকা আছে এবং যার কাছে টাকা আছে সম্মানও তারই। গাজার ফ্রিডম ফ্লোটিলার ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেটিতে তুরস্ক এবং বিভিন্ন দেশ থেকে সমুদ্র জাহাজে চড়ে বিশেষজ্ঞ ডাক্তার, মানবাধিকার কর্মীরা ইসরায়েলের দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু ইসরায়েল পরবর্তীতে মাঝপথ থেকেই তাদের গ্রেফতার করেছিল। এরপর তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের উপর নির্যাতন চালানো হয়েছিল, মারধর করা হয়েছিল, নারীদের সাথে অসদাচরণ করা হয়েছিল। এই একই মামলায় তুরস্ক এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শুধু তাই নয়, ইন্টারপোলের মাধ্যমে নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিসের দাবিও জানানো হচ্ছে, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নেতানিয়াহুকে গ্রেফতার করা সম্ভব হয়। এরপরে স্বাভাবিকভাবে নেতানিয়াহুর ক্ষোভে ফেটে পড়াটাই ছিল অবশ্যম্ভাবী। নেতানিয়াহু টুইট করে নিজের প্রচণ্ড ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, এরদোয়ান একজন একনায়ক। এরদোয়ান ইহুদিদের ঘৃণা করে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছেন, হামাসকে সমর্থন করেন, কুর্দিদের হত্যা করেছেন, সাইপ্রাস নিজে দখল করে রেখেছেন এরদোয়ান। নেতানিয়াহু একেবারে ক্ষেপে গেছেন, পুরোপুরি পাগল হয়ে গেছেন তিনি। এখন নেতানিয়াহুর এই বক্তব্যের পর তুরস্ক পাল্টা ক্ষেপে গেছে। তুরস্ক এর জবাবে একটি দীর্ঘ বিবৃতি জারি করে বলেছে, নেতানিয়াহু এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করেই চলেছেন, যাতে তিনি নিজের গতিতে টিকে থাকতে পারেন এবং এই ধরনের বক্তব্য তিনি কেবল এজন্য দিচ্ছেন যাতে প্রধানমন্ত্রী পদে তিনি আঠার মতো আটকে থাকতে পারেন। পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করা এবং গাজা ও ফিলিস্তিনের শিশু ও সাধারণ মানুষের উপর গণহত্যা চালানোর মূল হোতা কে, তা আজ সারা দুনিয়া জানে। পুরো অঞ্চলে এই ইসরায়েল কি করে বেড়াচ্ছে তা গোটা বিশ্বের জানা আছে। অন্যদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল আমাদের সুযোগ দিচ্ছে না যাতে আমরা নিজেদের সামলে নিতে পারি এবং আমাদের দেশটাকে পুনর্গঠন করতে পারি। সে তো সর্বত্র ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আমাদের আবার গড়তে দেবে কিসে? এরপর তিনি আরও বলেন, আমরা ইরানের সাথে আমাদের সম্পর্ক ঠিক করতে প্রস্তুত, শর্ত শুধু একটাই, ইরান যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। এছাড়া তিনি সৌদি আরবের প্রতিও ইঙ্গিত করেছেন এবং স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা সৌদি আরবের মক্কা ডিফেন্স এগ্রিমেন্টে যোগ দিতে প্রস্তুত। ওদিকে ইসরায়েল যে কোনো মূল্যে তুরস্কের উপর হামলা চালিয়ে তাকে গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন যেহেতু তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটোর নীতি অনুযায়ী এর আর্টিকেল 5-এর নিয়ম হলো, যেমন ধরা যাক আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, আমাদের একটি গ্রুপ আছে। সেই গ্রুপের নিয়ম হলো, যদি গ্রুপের কোনো সদস্যের উপর বাইরে থেকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, তবে আমাদের তৈরি করা এই ন্যাটো জোটে আমরা সবাই ধরে নেব যে আক্রমণটি আসলে আমাদের সবার উপরেই হয়েছে। অর্থাৎ একজন সদস্যের উপর হামলা মানে আমাদের সবার উপরে হামলা। অর্থাৎ আমাদের সবার সমন্বয়ে একটি যৌথ বাহিনী গঠিত রয়েছে। আমাদের সেই বন্ধুরা মিলে যে বা যারা আমাদের বন্ধুর উপর হামলা করেছে, আমরা তাকে বা তাদেরকে আক্রমণ করব। একেই আর্টিকেল 5 বলা হয়। তো তুরস্ক হলো ন্যাটোর সমস্যা। এখন ইসরায়েল ভাবছিল যে আমরা এর সাথে কিভাবে লড়ব, কারণ আর্টিকেল 5 কার্যকর রয়েছে। তাহলে তো ন্যাটোর সব সদস্য দেশ মিলে আমাদের উপর চড়াও হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এর একটি উপায় বের করে নিয়েছেন।
তারা বলেছে যে আমরা যদি তুরস্কের ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিতে চাই তবে তা দিতেই পারি, আমাদের কাছে পথ খোলাও রয়েছে। আমরা এমন রাস্তা খুঁজে পেয়েছি যার মাধ্যমে আমরা আর্টিকেল 5-এর ঝামেলা থেকে বাঁচতে পারবো এবং কোনো দেশই মাঝপথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো বন্ধুরা, মিডল ইস্ট রিপোর্টে ইরানের এই যে তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ঠিক এরকমই। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।